হাই ফ্রেন্ড, গুড ইভিনিং। আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষা চলছে। আজ 23শে ফেব্রুয়ারি। এখন আমি আলোচনা করব ফার্স্ট শিফটে এসে যাওয়া প্রশ্নগুলো নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তোমরা আগামীতে যাদের পরীক্ষা এখনও হয়নি, বাকি আছে, তো তোমাদের বলবো অবশ্যই প্রশ্নগুলো দেখে যাবে। তো এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন রিপিট পাবে। এছাড়াও তোমরা শুধু এসএসসি জিডি কনস্টেবল নয়, যারা এসএসসি সংক্রান্ত যে সমস্ত পরীক্ষা দিচ্ছ, এমটিএস, সিএসএল, তো তাদেরও বলবো এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবে। তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন দেখো, বলেছে ক্রিপস মিশন কবে ভারতে এসেছিল? ক্রিপস মিশন এসেছিল 1942 সালে। 1942 সালে ক্রিপস মিশন ভারতে এসেছিল। ক্রিপস মিশন যখন ভারতে এসেছিল তখন ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল এবং তখন ভারতের ভাইসরয় ছিলেন লর্ড লিনলিথগো। এই ক্রিপস মিশনের ব্যর্থতার ফলেই কিন্তু 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল। এই ক্রিপস মিশন ব্যর্থতার ফলেই কিন্তু এই ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল। তো 1942 সালে ক্রিপস মিশন ভারতে এসেছিলেন। স্ট্যাফোর্ড ক্রিপসের নেতৃত্বে এই ক্রিপস মিশন কিন্তু ভারতে এসেছিল। পরবর্তী প্রশ্ন, মীরাবাই চানু কোন খেলার সঙ্গে যুক্ত? মীরাবাই চানু একজন ভারোত্তোলন খেলোয়াড়, যিনি 2020 টোকিও অলিম্পিকে রূপো জিতেছিলেন। এছাড়াও 2022 সালে কমনওয়েলথ গেমসে রূপো জিতেছিলেন। মীরাবাই চানু প্রথম ভারতীয় ভারোত্তোলন হিসাবে অলিম্পিকে রূপো পদক জিতেছে। ঠিক আছে, মীরাবাই চানু প্রথম ভারতীয় ভারোত্তোলক হিসাবে অলিম্পিকে রূপো পদক জিতেছে। এছাড়াও 2018 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার কিন্তু পেয়েছিলেন মীরাবাই চানু। দেখে নাও পরবর্তী প্রশ্ন, মোহিনীনাট্যম ও কথাকলি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? আমি কিন্তু প্রতিদিন কিন্তু এই ক্লাসটা এই প্রশ্নটা প্রতিদিন করাচ্ছি। আশা করি আমার ক্লাসটা যারা রেগুলার দেখছো অনেক প্রশ্ন কিন্তু কমন পাচ্ছ। তো মোহিনীনাট্যম এবং কথাকলি কিন্তু কেরালার একটি শাস্ত্রীয় নৃত্য। ঠিক আছে, কেরালার বিখ্যাত উৎসব ওনাম, যেটা নৌকা বাইচ প্রতিযোগিতা। এছাড়াও দেখো সাত্রিয়া নৃত্য অসমে, মণিপুরী নৃত্য মণিপুর, কত্থক নৃত্য উত্তরপ্রদেশ, ওড়িশি উড়িষ্যা, ভারতনাট্যম তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের হচ্ছে কুচিপুড়ি। এই টোটাল আটটি শাস্ত্রীয় নৃত্য রয়েছে ভারতীয়। পরবর্তী প্রশ্ন, ভারতের সবচেয়ে দীর্ঘতম বাঁধ কোনটি? তো ভারতের সবচেয়ে দীর্ঘতম বাঁধ হীরাকুদ বাঁধ, যেটা মহানদীর উপর গড়ে উঠেছে। ভারতের দীর্ঘতম বাঁধ হীরাকুদ বাঁধ, যেটি মহানদীর উপর গড়ে উঠেছে। এছাড়াও ভারতের উচ্চতম বাঁধ হচ্ছে ভাকরানাঙ্গাল বাঁধ। ভাকরানাঙ্গাল বাঁধ ভারতের উচ্চতম বাঁধ। ঠিক আছে, আর ভারতের এখন বর্তমানে দীর্ঘতম সেতু কোনটি? দীর্ঘতম সেতুর কিন্তু অটল সেতু। ভারতের এখন দীর্ঘতম সেতু অটল সেতু। ঠিক আছে, চলো নেক্সট। কুদানকুলাম পারমাণবিক কেন্দ্র কোন রাজ্যে রয়েছে? কুদানকুলাম পারমাণবিক কেন্দ্র এটি কিন্তু তামিলনাড়ু রাজ্যে রয়েছে। কুদানকুলাম পারমাণবিক কেন্দ্র কোথায় অবস্থিত? এটা তামিলনাড়ু। চলো নেক্সট। ডান্ডা যাত্রা মহোৎসব কোন রাজ্যের উৎসব? ডান্ডা যাত্রা উৎসব কিন্তু উড়িষ্যা রাজ্যের একটি উৎসব। এটি উড়িষ্যার গঞ্জাম জেলায় কিন্তু অবস্থিত। উড়িষ্যার ওডিসি কিন্তু উড়িষ্যার একটি শাস্ত্রীয় নৃত্য। উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে নবীন পট্টনায়ক। উড়িষ্যার
রাজধানী ভুবনেশ্বর। উড়িষ্যার প্রাচীন নাম ছিল কলিঙ্গ। উড়িষ্যার প্রাচীন নাম কী ছিল? কলিঙ্গ। পরবর্তী প্রশ্ন, 2011 সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ কোন কোন দেশে আয়োজন করা হয়েছিল? তো 2011 সালের যে আইসিসি ক্রিকেট টুর্নামেন্ট হয়েছিল, বিশ্বকাপ হয়েছিল, সেখানে ভারত, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা এই 3 দেশ মিলে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ভারত কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল। ভারত 2011 সালের বিশ্বকাপে শেষবারের মতন কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল। আর 2023 সালে ক্রিকেট বিশ্বকাপ শুধুমাত্র ভারতে হয়েছিল, যেখানে অস্ট্রেলিয়া কিন্তু জয়ী লাভ হয়েছিল ভারতকে হারিয়ে। ঠিক আছে, চলো নেক্সট। ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে? তো দেখো, এটা কিন্তু আমি প্রতিদিন করা, এটা কিন্তু আমি গতকাল তার আগে 22 তারিখের 21 তারিখে যে সেটটা ছিল, আমি কিন্তু এখানে ডিটেলস আমি করে দিয়েছি। তো ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 25 থেকে 28 পর্যন্ত ধর্মীয় স্বাধীনতার কথা বলা রয়েছে, যেটি একটি মৌলিক অধিকার। ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 12 থেকে 35 এবং ভাগ 3-এ কিন্তু মৌলিক অধিকারের কথা বলা রয়েছে। ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারটি আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে। ভারতীয় সংবিধানে মোট 6টি মৌলিক অধিকার রয়েছে। তো মূল সংবিধানে কিন্তু 7টি মৌলিক অধিকার ছিল, কিন্তু 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকার, যেটি 31 নম্বর অনুচ্ছেদে ছিল, সেটা কিন্তু মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে দেয়া হয়েছে। ঠিক আছে, সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। অবশ্যই বন্ধুরা একটু লাইক করে দেবে। চলো নেক্সট। দেখো, সাম্যের অধিকার 14 থেকে 18। তো এই দিনে এই ভাগটা কিন্তু তোমরা দেখে যাবে, আগামীতে তোমরা যারা পরীক্ষা দেবে অবশ্যই এখান থেকে আরও কমন পাবে। তো স্বাধীনতার অধিকার 19 থেকে 22, শোষণের বিরুদ্ধে অধিকার 23 ও 24, ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 28, সংস্কৃতি ও শিক্ষার বিষয় অধিকার 29, 30, সংবিধান প্রতিবিধানের অধিকার 32 এবং 35, এবং জাতীয় জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার রদ করা গেলেও 20 এবং 21 নম্বর অনুচ্ছেদ কখনোই কিন্তু রদ করা যাবে না। ঠিক আছে, জাতীয় জরুরি অবস্থাকালীন 20 এবং 21 নম্বর অধিকার কখনোই স্থগিত রাখা যাবে না। চলো নেক্সট। ভারতীয় সংবিধানে কোন ধারায় রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে? তো অনুচ্ছেদ 55 কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য কিন্তু ন্যূনতম 35 বছর হতে হয়। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেয় কারা? লোকসভা এবং রাজ্যসভার সদস্যরা এবং রাজ্য বিধানসভার সদস্যরা কিন্তু ভোট দিয়ে দেন। তো রাষ্ট্রপতি নির্বাচনে কারা কারা ভোট দেয়? লোকসভার সদস্যরা, রাজ্যসভার সদস্যরা এবং রাজ্য বিধানসভার সদস্যরা কিন্তু এই রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান করে থাকেন। রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আসতেই পারে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু এই রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। ভারতের বর্তমানে রাষ্ট্রপতি রয়েছেন শ্রীমতী দ্রৌপদী মুর্মু। শ্রীমতী দ্রৌপদী মুর্মু বর্তমান ভারতের কি রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, ভারতের দীর্ঘতম নদী কোনটি? গঙ্গা, সঠিক উত্তর গঙ্গা। হিমালয়ের গঙ্গোত্রী গোমুখ হিমালয় থেকে কিন্তু এই গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। হিমালয় গঙ্গোত্রী গোমুখ গুহা থেকে কিন্তু এই গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে এবং বঙ্গোপসাগরে কিন্তু পতিত হয়েছে। গঙ্গার দুটি শাখা নদী, একটা ভাগীরথী আর অন্যটি পদ্মা। ঠিক আছে, চলো নেক্সট। সংবিধানে কোন অনুচ্ছেদে বলা আছে যে কোনো ব্যক্তি যদি মনে করেন যে তাদের মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে তাহলে সুপ্রিম কোর্টে যেতে পারেন? এটা কোন অনুচ্ছেদে বলা আছে?
কোনো ব্যক্তি যদি মনে করেন তাদের মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে এবং সে যদি চায় আমি সুপ্রিম কোর্টে যাবে, অবশ্যই যেতে পারে। সেটা কত নম্বর অনুচ্ছেদে বলা আছে? তো অনুচ্ছেদ 32-এ কিন্তু বলা আছে। অনুচ্ছেদ 32-এ বলা আছে যে কোনো ব্যক্তি যদি মনে করেন নিজের মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে, যেটা 12 থেকে 35 অনুচ্ছেদে রয়েছে, তো যে কোনো একটি মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে, অবশ্যই তিনি সুপ্রিম কোর্টে যেতে পারেন। 32 নং অনুচ্ছেদে কিন্তু 5 ধরনের আদেশ বা রিটের কথা বলা আছে। সেই 5 ধরন অধিকার কী রিট কি? হেবিয়াস কর্পাস, সার্টিওরি, প্রহিবিশন, ম্যান্ডামাস এবং কো ওয়ারেন্টো। এই 5 ধরনের রিট কিন্তু জারি করতে পারে সুপ্রিম কোর্ট। তো দেখে নাও কী ধরনের 5। তাহলে 32 নম্বর অনুচ্ছেদে কয়টি রিটের কথা বলা আছে? 32 নম্বর অনুচ্ছেদে কিন্তু 5টি রিটের কথা কিন্তু বলা রয়েছে। চলো নেক্সট। নীরজ চোপড়া আগস্ট 2023-এ কোন খেতাবটি জিতেছে? তো নীরজ চোপড়া বিশ্ব চ্যাম্পিয়নশিপে, ঠিক আছে, বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসেবে সোনা জিতলেন। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ, দেখো, যেটি বুদাপেস্টে হয়েছিল, হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট, সেই বুদাপেস্টে কিন্তু এই বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ হয়েছে এবং নীরজ চোপড়া 88.17 মিটার বর্ষা নিক্ষেপ করে কিন্তু সোনা জিতেছেন। তো নীরজ চোপড়া একজন জ্যাভলিন বর্ষা নিক্ষেপ বা জ্যাভলিন খেলোয়াড়, যিনি 2020 সালে টোকিও অলিম্পিকে কিন্তু সোনা পেয়েছিলেন ব্যক্তিগত ইভেন্টে। নীরজ চোপড়া কিন্তু দ্বিতীয় ভারতীয় ব্যক্তি হিসেবে কিন্তু সোনা পেয়েছেন। এর আগে 2008 সালে অভিনব বিন্দ্রাও কিন্তু ব্যক্তিগত ইভেন্টে সোনা পেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, ঋগ্বেদ কবে রচিত হয়েছিল? তো ঋগ্বেদ সবচেয়ে প্রাচীন বেদ, তো মোটামুটি 3500 বছর আগে কিন্তু এই ঋগ্বেদ রচনা করা হয়েছিল, মোটামুটি 3500 বছর আগে। ঋক, সাম, যজু, অথর্ব বেদের কয় ভাগ? ঋগ্বেদ, সামবেদ, যজুবেদ এবং অথর্ববেদ। ঋক, সাম, যজু, অথর্ব। চলো নেক্সট। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতীয় মহিলাদের সংখ্যা কত শতাংশ? তো আমি বারবার তোমাদের বলতাম যে 2011 সালের জনগণনা থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসবে এসএসসিতে। আগামী যে সমস্ত পরীক্ষা হবে, যতদিন না নতুন জনগণনা হচ্ছে ততদিন কিন্তু এই 2011 সালের জনগণনা থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসবে। তো 2011 সালের জনগণনা অনুযায়ী কিন্তু ভারতের 48% মানুষ কিন্তু মহিলা এবং বাকি কিন্তু পুরুষ। আর 2011 সালের জনগণনা অনুযায়ী শহরে বসবাসকারী লোক সংখ্যা 31.5% এবং গ্রামীণ এলাকায় বসবাসকারী লোক সংখ্যা 68.5%। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে বলা আছে রাষ্ট্র সকল শ্রমিকদের জন্য একটি জীবন মজুরি এবং একটি শালীন জীবনযাত্রা নিশ্চিত করার জন্য সচেষ্ট থাকবে? ন্যূনতম পরিশ্রমিক এবং যাতে এক জীবনযাত্রা ভালোভাবে জীবনযাপন করতে পারে সেই জন্য রাষ্ট্র সচেষ্ট থাকবে। এটা কত নম্বর ধারায় বলা আছে? তো অনুচ্ছেদ 43-এ বলা আছে শ্রমিকদের ন্যূনতম বেতন মজুরি এবং তাদের ভালোভাবে জীবনযাপন করতে পারে তার যিনি সুনিশ্চিত করবে। আর এটা কিন্তু গান্ধীবাদী নীতির উপর নির্দেশ করে। ঠিক আছে, এই 43 নম্বর ধারাটা কিন্তু গান্ধীবাদী নীতির উপর ভিত্তি করে নির্দেশাবলী। আর 36 থেকে 51 কিন্তু বলা আছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 36 থেকে কি বলা, 36 থেকে 51 যে ডিপিএসপি রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি, যেটি আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে এবং ভাগ 4-এ কিন্তু এটা বলা রয়েছে। পরবর্তী প্রশ্ন, জেনেরিক ওষুধ প্রচারের জন্য ভারতীয় রেল জন ঔষধি ট্রেন কবে চালু করেছে? জেনেরিক ওষুধ প্রচারের জন্য ভারতীয় রেল জন ঔষধি ট্রেন চালু করেছিল 4 মার্চ 2023। দিল্লির হজরত নিজামুদ্দিন রেল স্টেশন থেকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া এই ট্রেনটিকে পতাকা নাড়িয়ে যাত্রা শুরু করেছিলেন। আর 7 মার্চ প্রতি বছর জন ঔষধি দিবস পালন করা হয়। তো এই টোটাল 16টি প্রশ্ন তোমাদের জন্য সংগ্রহ করেছিলাম। ভিডিওতে ভালো লাগলে